আমি আমিনুলকে বলেছি, এটা আমিনুল প্রটেস্ট করবেন, কোনো চাটুকার চামচা না, হ্যাঁ। কিন্তু উনি যদি ওদের পাল্লায় পড়ে তাহলে মন্ত্রিত্ব থাকবে কিনা আমি জানি না, এটা আপেক্ষিক ব্যাপার। ওনাকে হ্যাপি করার জন্য যে একটা প্রক্রিয়া চলছে, এই তো তৈলাক্ত হাসি, মানে চিকচিক করতেছে মুখগুলো, সামনে স্বপ্ন বিসিবিতে বসবে, অনেক খাবে, এই ড্রিমগুলো না খুব ফ্যাকাশে করে দিয়েছি আমি। আমিনুল যখন জেলে যায় তখন আমি প্রথম পোস্ট দিয়েছি আমার ফেসবুকে, যখন ঢাকা শহরে লাশের সারি, বাংলাদেশের লাশের সারি, বিক্ষোভ তুঙ্গে, সরকার পালাবে না থাকবে, একটা ডিসিশন চলছে, তখন তার 4 ঘন্টা গণভবন অবস্থান অস্বাভাবিক। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে অফেন্স ইজ দ্য মেইন ডিফেন্স, কারণ উনি বলতে পারলে আমরা কেন বলতে পারবো না। তো বিএনপির নাম ভাঙানো ব্যতীত যে কোনো লিগ্যাল হিসেব নিয়ে তারা আসুক, ব্ল্যাকে ইনকাম বা ব্ল্যাকে ক্ষমতায় যাওয়া কিংবা কাউকে ফেলে দিয়ে ক্ষমতায় যাওয়া, অর্থাৎ পাওয়ার তার লাগবে যে কোনো মূল্যে, হিসাব নিকাশে যাচ্ছি, অডিটে যাচ্ছি, এগুলো আসবে সামনে। তো এখন যত দ্রুত সম্ভব ভোটকে যদি তারা একটা ডিনামাইট দূরে দিতে পারে তাদের জন্য খুব ভালো হয়। আমি আমার সিটি কর্পোরেশনের ছাত্রীগুলো বিদায় করছি, একটু গার্বেজ ক্লিন করার চেষ্টা করছি এবং তাদেরকে অনুরোধ করবো তারা এগুলো ছাড়ুক। আর নিঃসন্দেহে আমাদের এটা তো শাস্তি তো পেতেই হবে। শেষ করে আপনি বাইচে বাড়ি ফিরতে পারবেন, আমি ফিরবো, পারবো। আর বোর্ডের হায়াত তো পরের ব্যাপার, নিজের হায়াতের খবর নেই, তো যেটা যখন আসে তখন দেখা যাবে। বুলবুল ভাইয়ের নেতৃত্বে আমরা আছি, এখানে থাকবো ইনশাল্লাহ। আর না থাকলে বুলবুল ভাইয়ের নেতৃত্বে চলে যেতে আমরা চলে যাবো। দর্শক, এই মুহূর্তে আমার সাথে আছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা স্টার, তাকে আমি সুপারস্টার যদি বলি একদমই ভুল বলা হবে না। তার নাম আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে পরিচালক, কিন্তু আসিফ আকবরকে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। তারপরে তিনি আমাদের সাথে আছেন, তাকে স্বাগত জানাই। আসিফ ভাই, ওয়েলকাম টু স্টার প্লে। থ্যাংক ইউ। সাকিব আল হাসান, শাকিব খান, আসিফ আকবর, কে বড় তারকা? সাকিব আল হাসান নিঃসন্দেহে। যুক্তি? ওইটা ন্যাশনাল ইস্যু আছে একটা, আন্তর্জাতিক বলয়ে সাকিব আল হাসান বিশাল ব্যাপার, বিশাল, মানে তুলনা করাটাই ঠিক না, তুলনা করাটা ঠিক না, সে এই লেভেলে চলে গিয়েছে। এক্স্যাক্টলি। আসিফ ভাই, আপনি বিভিন্ন সময়, মানে আমরা একটা প্রতিবেদনও চালাচ্ছিলাম যে বিভিন্ন সময় আপনার বিভিন্ন মন্তব্য এই সাকিব আল হাসানের বাংলাদেশে প্রত্যাবর্তন বা মানে কামব্যাক করার ইস্যুতে আছে। একটা সময় আপনি বলেছেন যে প্রচলিত যেই তাকে সরি বলে আসতে হবে, পরবর্তীতে আপনি আবার বলেছেন যে কেউ যদি 3 আগস্ট ফ্যাসিস্ট সরকারের সাথে দেখা করে আসার পরে তারা যদি দেশে থাকতে পারে তাহলে ওয়াই নট মাশরাফি সাকিব বাংলাদেশের ক্রিকেটে ব্যাক করতে পারবে। এই যে আপনার অবস্থান পরিবর্তনের পেছনে কারণটা কি? থ্যাংক ইউ। আমার কোনো অবস্থান পরিবর্তন হয়নি। আচ্ছা, সেটা হচ্ছে আমি সাকিব আল হাসানকে দলে চাই অ্যাজ এ ক্রিকেটার, এটা হচ্ছে জেস্ট। সাকিবকে নিয়ে যেটা বলেছি তার অনুশোচনার কথা, সেটা এটা বলতেই হয়, কারণ আগস্টের বিপ্লবের সময় আগে পরে সে ছিল একটা ফ্যাসিস্ট দলের এমপি, তো ওটা আলাদা পরিচয়, এটা অন্য লেভেলে, ক্রিকেটের বাইরে। আর মাশরাফি হচ্ছে আমাদের খুব প্রিয় মানুষ, ক্যাপ্টেন, এবং সে একবার হুইপ ছিল, আবার দ্বিতীয়বারও সংসদ সদস্য হয়েছে। আর 3 আগস্ট ইস্যুতে নাম বলতে চাচ্ছি না, কিন্তু এটা বলাই উচিত না, যেটা ভালো তাদের নাম বললে ভালো, যারা একটু এদিক সেদিকে তাদের নাম না বলাই উচিত, কারণ এখানে এতে তার ফ্যামিলিও আছে, ক্ষতিগ্রস্ত হতে পারে, মাইন্ড করতে পারে, তো ফ্যামিলিকে অ্যাটাক করার অধিকার আবার নাই। তো সেসব মিলিয়ে আমার অবস্থানের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, কারণ সাকিবের একটা ফেসবুক স্ট্যাটাস আছে, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং তার ভুলটা সমস্ত সে বলেছে। তো আপনি যদি বলেন ওইটার কথা যে অনুশোচনা, তাহলে সাকিবেরটা হয়েছে। আর অ্যাজ এ ক্রিকেটার আমরা সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাই, যেহেতু আরও তার মনের একটা ইচ্ছা আছে। আসিফ ভাই, একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে তিনি ওইভাবে জুলাই শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে যেমন ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছেন, অ্যাট দ্য সেম টাইম পরবর্তীতে আবার ফ্যাসিস্ট সরকারের পক্ষ হয়েও তিনি কিন্তু ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। হ্যাঁ, এটা আগে পরে হয়েছে। আর এটা জন্মদিন ইস্যু নিয়ে, জি, তো জন্মদিন ইস্যুটা যারা দিচ্ছে তারা কিন্তু বাংলাদেশে আছে, খুব ভালো মতোই আছে। এবং 3 আগস্টে গণভবনের অবস্থান আছে, আমি এগুলো যেতে চাচ্ছি না। আমি শুধু প্লেয়ার সাকিব ইস্যু নতুন কোনো জটিলজনক তৈরি নয় সেটা বলছি। সাকিব আল হাসান বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিয়েছে, এবং যেই ইস্যুটাতে সাকিব ইলেকশন করেছে, এমপি হয়েছে এবং পরবর্তী দেশে ঢুকতে পারছে না, সেটা হচ্ছে আরেকটা ইস্যু। সেটা ইস্যুটা কি মামলা, ওর বিরুদ্ধে অভিযোগ বা কি, সেসব প্রমাণের বিষয় বা জিনিসগুলো কতখানি যৌক্তিক বা সঠিক, সেটা অবজারভেশন বিষয় গভর্নমেন্টের। তো আমরা যেটা করেছি, আমরা সাকিবকে ফেরানোর উদ্যোগ নিয়েছি এবং সাকিবের যে মামলাগুলি আছে সেগুলোর রিভিউ করার জন্য আমরা অলরেডি জোগাড় করেছি, এগুলো ফাইল হয়েছে, কেসগুলি যে কোনো সময় ডেট হবে। তো আমাদের সাথে কথা ছিল, আগের সরকারের যিনি ইন্টারিমের ডক্টর আসিফ নজরুল স্যারের সাথে কথা হয়েছিল, আমাদের বোর্ডের মিটিংয়ের মাধ্যমে বুলবুল ভাই কথা বলেছেন। তো বুলবুল ভাইয়ের এই আলোচনার ধারাবাহিকতা এখন আমার নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল
হক এসেছেন। তো আমরা গতকালকে ফেডারেশনের একটা মানে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আমাদের বিসিবির একটা মিটিং হওয়ার কথা, সেটা হয়নি। আজকে ফেডারেশনগুলো গিয়েছিল সেখানে, তো সেখানে অনেকগুলো ফেডারেশন থাকে, আসলে সাকিবের সাথে কথা হয়নি। তবে আমাদের সিও এবং ফারুক ভাই গিয়েছিলেন, সুজন ভাই এবং ফারুক ভাই, তাদের কাছে একটা ফাইল ছিল, যে ফাইলটা আমাদেরকে যার উকিল দিয়ে গেছে সাকিবের, সেটা আমরা আজকে হস্তান্তর করার কথা ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। তো সেটার জন্য গিয়েছিল, কিন্তু তখন উনি খুব ব্যস্ত ছিলেন, যেহেতু অনেকগুলো ফেডারেশন, অনেক কর্মব্যস্ততা। কিন্তু আমিনুল সাহেব ঠিকই এটাকে ওনার নলেজ এনেছেন এবং উনি খুব ভালোভাবেই বলেছেন, যেটা আপনারা সেক্রেটারি মহোদয়কে দিয়ে যাবেন, উনি টেক কেয়ার করবে, আমি এটা দেখছি পরে। অর্থাৎ এই বিষয়টা তিনি ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ। আর প্রথমে আমিনুলকে অভিনন্দন জানিয়ে কথা বলা শুরু করার দরকার ছিল, যেহেতু উনি প্রতিমন্ত্রী হয়েছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী। তো এই হচ্ছে মোটামুটি সাবস্টেন্স আর কি। এই এই যে আপনি যেটা বললেন যে এখন একটা প্রক্রিয়া শুরু হয়েছে, তার আইনজীবী বিসিবিতে, সাকিব আল হাসান আইনজীবী বিসিবিতে তার মামলার কাগজপত্রগুলো দিয়েছে, এবং আপনি বলেছিলেন রবি সোমবারের মধ্যেই সেই কাগজপত্রগুলোকে প্রসিড করা হবে, এবং সেই ধারাবাহিকতা শুরু হয়েছে। তো এখন এটা শুরু হলো, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মানে আপনাদের বোর্ডটা বলা হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার চুজ অ্যান্ড পিক, এই সমালোচনা আছে। সেই সময় আসিফ ভাই কেন এই প্রক্রিয়া শুরু হয় নাই? এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু স্পষ্ট করেছেন, তার আবার একটা ফেসবুক স্ট্যাটাসে, যে তিনি চান নাই কোনোভাবেই সাকিব আল হাসান আসুক। তিনি যখন ছিলেন তখন তিনি বলেছেন, করেছেন, সেটা ওনার একটা আমল। তারপর আসলে নজরুল সাহেবের, আসিফ নজরুল সাহেবের আমল, এখন আসছে আমিনুল সাহেবের আমল। তো আস্তে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, 3টা উপদেষ্টা বদলে, 2টা উপদেষ্টা বদলে গিয়ে একজন ক্রীড়া প্রতিমন্ত্রী আসছে। এগুলো বদলাতে পারে, আর সিকোয়েন্স বদলাতে পারে না। তো সিকোয়েন্সটা বদলেছে। এখন আজকে হোম মিনিস্টার বলেছেন যে 5ই আগস্টের পরে করা মামলাগুলিকে যাচাই বাছাই করা হবে। তো সেটাও তো একটা সুযোগ। আমরা তো মামলা তুলতে বলি না, আমরা যাচাই বাছাই করেই তুলতে বলতেছি এবং খেলার সুযোগ করে দেওয়ার কথা বলছি। ভেরি সিম্পল। এক্স্যাক্টলি। আসিফ ভাই, যে আলোচনায় মাশরাফি সাকিবকে নিয়ে আপনি খুবই, তা আপনার সহমর্মিতা সবসময় দেখা যায়, কিন্তু বাংলাদেশে আরেকজন লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, তাকে নিয়ে আপনাকে খুব একটা বেশি সহমর্মী বা তার ব্যাপারে কথা বলতে দেখা যায় না কেন? সেটা হচ্ছে সব কিছু বলার একটা জায়গা আছে, অবস্থান আছে, কোরাম আছে, এগুলো বুঝতে হয়। একটু স্থানকাল পাত্র ভেদে কথা বলতে হয়, এগুলো একটু শিক্ষার ব্যাপার আছে। আপনি যদি বোর্ডকে প্রতিদিন অবৈধ বলেন, আপনি বোর্ডকে মানি না বলেন, বলতে থাকেন। বাংলাদেশে 25 জন ডাইরেক্টর, এবারে বিসিবির পুরো দেশে 26 নম্বর ডিরেক্টর। তো সেটা একটা জায়গা, কিন্তু একটা দায়িত্বশীল মানুষ যখন এগুলো বলতে থাকে মানুষের কাছে, তো উনি তো নির্বাচন থেকে সরে গেছেন, তো পরবর্তীতে ওনার যদি কোনো ক্ষোভ থাকে তিনি কোর্টে গিয়ে বলবেন। ওই দায়িত্বশীল জায়গা থেকে এ সমস্ত কথাবার্তা বলা দায়িত্বহীন কাজ। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে অফেন্স ইজ দ্য মেইন ডিফেন্স, কারণ উনি বলতে পারলে আমরা কেন বলতে পারবো না। তো বলতে চাইনি, উনি বয়স আমার ছোটো, তাদের পরিবারের সাথে খুব ভালো সংযোগ, ওর চাচা আমার ফ্রেন্ড এবং প্লেয়ার ছিলেন আফজাল। তো আমরা অনেকভাবে সম্পৃক্ত, ওনার সাথে যোগাযোগ আমার নাই। তো কিন্তু এই সমস্ত কথাবার্তাগুলো আসলে দায়িত্বশীল লোকদের মুখ থেকে রাস্তাঘাটে শোনা যাওয়া উচিত না। এগুলো যে মলম বেচতেছে কেউ বা সাপ খেলা দেখাচ্ছে, এটা একটা ব্যাপার, স্ট্যাটাসের ইস্যু। কিন্তু ওনার জায়গা থেকে এগুলো যত্রতত্র বলা উচিত না, এটা সমীচীন নয়। যে কারণে ওনাকে স্টপ করার জন্য আসলে, আর ইস্যুটা আমার কাছে আসছে 3 আগস্ট একটা বিপ্লবী, যখন ঢাকা শহরে লাশের সারি, বাংলাদেশের লাশের সারি, বিক্ষোভ তুঙ্গে, সরকার পালাবে না থাকবে, একটা ডিসিশন চলছে, তখন তার 4 ঘন্টা গণভবন অবস্থান অস্বাভাবিক। এটা কার পক্ষে? উনি কি বিক্ষোভ থামাতে গিয়েছিলেন নাকি উৎসাহিত করতে গিয়েছিলেন, সেটা চিন্তার বিষয়। তো এগুলো তো আসে। তো এসব আমি কোনো প্লেয়ারকে এত জটিলতে ফেলতে চাইনি। বেসিক্যালি উনি কথা শুরু করেছেন, আমি কথার পিছে কথা বলেছি, এর বেশি কিছু না। আপনি যে কথাটা বলছেন যে নতুন ক্রীড়ামন্ত্রী এসছে, উনি যখন প্রতিমন্ত্রী এসছেন, হ্যাঁ, উনি যখন বোর্ডের মন্ত্রীর বাইরে ছিলেন, মানে মন্ত্রণালয়ের বাইরে ছিলেন, তখন আপনি বলেছেন যে একজন পার্টিকুলার ক্রিকেটার তামিম ইকবাল প্রতিদিনই আপনাদের বোর্ডকে অবৈধ বলেছে, নির্বাচনকে বলেছে অবৈধ, আপনাদের পর্ষদটাকে বলেছে অবৈধ। একই কথা বলেছেন কিন্তু আমিনুল হকও। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এবং আমাদের প্রতিবেদনে আমরা দেখলাম যে আপনি অন্য একটা বেসরকারি টেলিভিশনের টক শোতে তাকে ফাটাকেষ্ট বলেছেন। ফাটাকেষ্ট শব্দটা কি নেগেটিভ অর্থে বলেছেন না পজিটিভলি বলেছেন? কোনটা বলবো আগে? দুইটাই বলেন, একসাথে জোড়া দিয়ে বলেন। প্রথমত হচ্ছে আমিনুল কখনোই বলেননি বোর্ড অবৈধ, ক্রীড়ামন্ত্রী কখনো বলেননি, প্রতিমন্ত্রী। উনি বলেছেন কিছু অসংলগ্নতা, কিছু প্রশ্ন, এগুলি বলেছেন। নির্বাচন প্রক্রিয়া নিয়ে উনি বারেবারই প্রশ্ন তুলেছেন, কিন্তু অবৈধ বলেন। অবৈধ শব্দটা একটা সিদ্ধান্ত হয়ে গেল। আর ওনার শব্দটা হচ্ছে ডিপ্লোম্যাটিক, যে এখানে সমস্যা থাকলে সমাধান করা হবে, আমরাও সেটা চাই। কিন্তু অবৈধ যে বলে ফেলবে তার সাথে তো আমাদের যুদ্ধে যেতে হবে, আমি সেটাই করছি।
আমিনুলকে আমি ফাটাকেষ্ট যে শব্দটা, এটা একটা সিনেমা আছে ইন্ডিয়াতে, Right. মিঠুন চক্রবর্তীর, আমি সিনেমা দেখেছি, আমি দেখেছি। আচ্ছা, ফাটাকেষ্ট হচ্ছে কিন্তু ভালো শব্দ, অর্থ ভালো শব্দ মানে যে খুবই- অসম্ভবকে সম্ভব হ্যাঁ, করে সম্ভব করে। এবং মুহূর্তের মধ্যে ডিসিশন মেক করে। ফাটাকেষ্ট কোনোভাবে খারাপ শব্দ যদি কেউ বলে তাহলে সে ওই সিনেমা দেখে না বা কিন্তু সে- আসিফ ভাই, বাংলাদেশে ফাটাকেস্ট শব্দটা আবার একজন সাবেক পালিয়ে যাওয়া মন্ত্রীর নামেও ব্যবহার করা হতো, ওইটা আবার নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আপনি আর বেলুনের মধ্যে গ্যাস ঢুকে উপরে ছেড়ে দিবেন, নাকি বেলুনটা আপনার গ্যাস ছাড়া বাসার মধ্যে রাখবেন, বাচ্চারা খেলবে? আপনি কোন ধরনের বেলুন চান? তো ফাটাকেষ্ট শব্দটা যেভাবে ব্যবহার করবেন ওই বেলুনের মধ্যে কেমনে ব্যবহার করবেন। তো আমি ফাটাকেষ্ট বলেছি পজিটিভ অর্থে, কারণ উনি তাৎক্ষণিক সে বলছে কারণ আমিনের সাথে সম্পর্কটা একটু ডিফারেন্ট, অনেক গভীর, এবং আমি তার বড় ভাইয়ের মতো। এবং আমার ছেলের বিয়েতে আসার কথা, কিন্তু 29 তারিখ তার মনোনয়ন জমা দেওয়ার লাস্ট ডে ছিল, আসেন নাই। আমরা তো কিন্তু রেগুলার কথা বলি, এবং আপনি ওকে, আমি আর কিছু বলবো না, বাকিটা আমিনুল হক বলবেন। তো ফাটাকেষ্ট হচ্ছে একটা ভালো ওয়ার্ড। তো আমি যেভাবে আমিনুল হককে দেখি সেভাবে তার বিরুদ্ধে কোনো বাজে কথা বলার সুযোগ নেই। আর এগুলো বলার রিজন হচ্ছে, আমিনুলের যেটা হয়, মানুষ যখন পাওয়ারে যায়, একটা বড় জায়গায় আসে, তখন প্রচুর পরিমাণে দালাল, চাটুকার, এই ফাপড়বাজিও থাকে, এরা ভিড়তে চায়। এরা কিন্তু অতিথি ছিল না। মানে যখন আমিনুল স্ট্রাগল করে জেলে যায়, তখন কিন্তু এদেরকে দেখা যায় নাই। আমিনুল যখন জেলে যায়, তখন আমি প্রথম পোস্ট দিয়েছি আমার ফেসবুকে। তো আমিনুলের সাথে সম্পর্কটা ওই রকমই। তো আর বাকিগুলো উনি বলুক, কারণ আমি আমিনুলকে করেছি, আমি আমিনুলকে সে কিছুই বলবো না। আমি বলছি ওনার সাথে সম্পর্কটা খুব উষ্ণ আবার। তো সেটা আবার আরেকটা রিজন, ব্যক্তিগত সম্পর্ক। কিন্তু ওনার সাথে যে এই লোকগুলি ঘুরে, যাদেরকে আমি ইদানিং ওই দিন হয়তো মানে রেগে বলে ফেলছি, ছাপড়ে টাপড়ে বলে ফেলছি, এভাবে বলা উচিত হয়নি। আমি আসলে কাউকে ব্যক্তিগত অ্যাটাক করতে চাই না, যে কারণে আমি নাম বলি নাই। ওরা তো আমার নাম দিয়ে বলে, ওটা ওরা শিখে নাই। আর আপনি যে ফাটাকেষ্ট যে ভাষার কথা আসছে, একজন পুরনো ডাইরেক্টর, তো উনি ভাষার কথা বলেছেন। তো উনি আসলে, ওনার বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, সিনা ভাই, আব্দুল রহমান সিনা। আমরা একসাথে খেলা দেখতাম, উনি আদর করতেন আমাকে। তো হচ্ছে কি, বাচ্চা কাচ্চাদের কৃষ্টি কালচার শিখাইতে হয়, কিভাবে কথা বলতে হয়, শব্দটা কি। তো তারা শিখে গেছে হয়তো অন্য কিছু, ব্ল্যাকে ইনকাম বা ব্ল্যাকে ক্ষমতায় যাওয়া, কিংবা কাউকে ফেলে দিয়ে ক্ষমতায় যাওয়া। অর্থাৎ পাওয়ার তার লাগবে যে কোনো মূল্যে, কারণ সেখানে অনেক ক্রিম আছে। বিসিবি কিন্তু একটা মৌচাকের চেয়ে অনেক সমৃদ্ধ একটা জায়গা, খাওয়ার জায়গা প্রচুর আছে সেখানে। ওখানে একটু ব্যাঘাত ঘটেছে দেখেই আমার মনে হচ্ছে, আমরা তো হিসাব নিকাশে যাচ্ছি, অডিটে যাচ্ছি, এগুলো আসবে সামনে। তো এখন যত দ্রুত সম্ভব ভোটকে যদি তারা একটা ডিনামাইট দৌড়িয়ে দিতে পারে, তাদের জন্য খুব ভালো হয়। তো সমস্যা হলো তাদের ব্যাড লাক যে আমি বোর্ডে আছি এখনও। তারা যেই বিএনপি ইউজ করতে চায় বা বিএনপির লোকজন ব্যবহার করতে চায়, এখান থেকে তাদের সরে আসতে হবে। আমি কিন্তু বিএনপি এবং তাদের বহু দাদা পরদাদার আমলের বিএনপি, আমি জেনুইন দলে কোনো পদে ছিলাম এক সময়, কিন্তু এখন আমি পদে নেই, আমি দলের বাইরে আছি এদের সমর্থক। তো বিএনপির নাম ভাঙানো ব্যতীত যে কোনো লিগ্যাল হিসেব নিয়ে তারা আসুক, কোর্টে যাক, যত তত না বলুক, সেটা আমি পছন্দ করবো। এটা একটা কার্টেসি। আর ফাটাকের শব্দ অর্থ না বুঝে যিনি মন্তব্যটা করেছেন ডাইরেক্টর, তার প্রতি অনুরোধ, সে আমার ভাতিজা, সে যেন শব্দগুলো শিখে ফাটাকেষ্ট কীভাবে কাকে বলা হয়, ফাটাকের শব্দ অর্থ কী মর্ম বহন করে। এটা একটা হিরোইক। আমি আমিনুলকে বলেছি, এটা আমিনুল প্রটেস্ট করবেন, কোনো চাটুকার চামচা না। হ্যাঁ, ওনাকে হ্যাপি করার জন্য যে একটা প্রক্রিয়া চলছে, এই তো তৈলাক্ত হাসি, মানে চিকচিক করতেছে মুখগুলো, সামনে স্বপ্ন বিসিবিতে বসবে, অনেক খাবে, এই ড্রিমগুলো না খুব ফ্যাকাশে করে দিছি আমি। তো ওই ফ্যাকাশে বা ওই সমস্ত হতবিহ্বল অবস্থা থাকলে উল্টাপাল্টা মানুষ বকবে। তো আমি একজন বাংলা স্টুডেন্ট, আমি বাংলা পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করে এসেছি, আমি লেখালেখি করি, আমি বাংলাদেশ দৈনিক মানব জমিনে সাংবাদিকতা করেছি স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে। এদের জন্মের মতো হাফ প্যান্ট পড়ো তখন। তো ভাষাগত ব্যাপারটা আমি যথেষ্ট ভালো জানি, আবার পিন চিটিংও জানি। তো হালকা পিঞ্চ করলাম, কিন্তু ফাটাকেষ্ট শব্দটা সেক্ষেত্রে কোনোভাবে খারাপ অর্থে ব্যবহার করিনি আমি। আবার খুব ভালো অর্থে যে ব্যবহার করি তাও না। আমিনুল যেন রিয়েলাইজ করে, এবং তার বড় ভাই হিসেবে, তার একজন গার্ডিয়ান হিসেবে, তার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি কথাটা বলেছি। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন আমিনুল যখন মন্ত্রণালয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন সে কিন্তু তার সাংবাদিকদের যত্র কথা উত্তর দিচ্ছে না। বিএসপি থেকে শুরু হয়েছে। আমি এটাই চাই, আমি আমিনুল হককে চাই বাংলাদেশের সমস্ত খেলাধুলার গার্ডিয়ান হিসেবে। কারণ বাংলাদেশের সৌভাগ্য যে আমিনুল একজন স্পোর্টসম্যান, এবং তিনি সাফজয়ী ফুটবলের ক্যাপ্টেন ছিলেন, এবং আমাদের একটা গর্বের জায়গায় উনি আছেন। কিন্তু উনি যদি ওদের পাল্লায় পড়ে, তাহলে মন্ত্রিত্ব থাকবে কিনা আমি জানি না, এটা আপেক্ষিক ব্যাপার, কিন্তু ওনার সম্মান কমে যাবে। আমিনুলের সম্মান কাদের পাল্লায় পড়েছে আসিফ ভাই আমিনুল হক? আরে এটা তো দেখা যাচ্ছে স্ক্রিনে, আপনার মুখ থেকে শুনতে নাম বলবো না, আমি যাদেরকে ছাপড়ি বলেছি তাদের কথাই বলছি। আর আরও কিছু সাংবাদিক আছেন যারা মেইন স্ট্রিমে জার্নালিজম করেন, তারাও কিন্তু বিরক্ত।
আমাকে প্রকারান্তরে ইনবক্সে কিংবা ফোনে বলেন ভাই আসলে এদের জন্য সাংবাদিকতা যেটা ব্যাপার ক্রিয়া সাংবাদিকতা এই পরিচয়টাই মুশকিল হয়ে যাচ্ছে। আমরা আসলে কন্টেন্ট ক্রিয়েটার লেভেলে আমাদেরকে ভাবে, তো একটা সাংবাদিকের স্ট্যাটাস তো তারা নষ্ট করছে। আসিফ ভাই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এখন কন্টেন্ট ক্রিয়েটাররা বেশ প্রভাবশালী, মানে প্রভাবশালী এই জন্য আমি ছাপরি বলছি। আমি ছাপরি বলার কারণ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে ক্রিয়েট করবে, ক্রিয়েটিভিটি থাকবে, এটার মধ্যে ক্রিয়েটিভিটি নেই। আপনি দেখবেন যে ব্যাট বাদুরের কথা বলেছি আমি, যে ঝুলে থাকে এটা একটা মেকানিজম ফল্ট, ইচ্ছা করে করা হয়েছে হয়তো কোনো প্রাকৃতিক কারণে। বাদুর যেভাবে খায় তার মলদার এবং তার খাদ্য গ্রহণের জায়গা একই, তো এরা একদিন বলে বাংলাদেশ শেষ হয়ে যাবে, বাংলাদেশ 21 নম্বর হবে, বাংলাদেশ আর কোনো বিষয় খেলতে হবে না, বাংলাদেশের জিম্বাবুয়ে ছাড়া খেলবে না, নানান রকম বোমা ফাটতেছে। হ্যাঁ, তো এই সমস্ত ব্যাপারগুলো দেখে আবার কয়েকদিন পর বাংলাদেশ উচ্চ শিক্ষা দিল আইসিসিকে, এটা সবই ওরাই বলে, ওরাই ছেলের বাপ, ওরাই মেয়ের বাপ, ওরাই বিয়ে শাদীর ঘটক মূল। হ্যাঁ, তো এগুলো তো একটা সত্যতা থাকতে হবে। তো এই সত্যতাটাকে একটা দৈনিক প্রথম আলো কিংবা মনে করেন আমার দেশ কিংবা সমকাল যুগান্ত যে পত্রিকার স্ট্যান্ডার্ড যারা বাংলাদেশের কথা বলে বা বাংলাদেশের লিডিং জাতীয় দৈনিকগুলো, তারা তো ইরেসপন্সিবল করে নিউজ করতে পারে না, কিন্তু ওদের কোনো রেসপন্সিবিলিটি নেই, যে কারণে তারা না ক্রিয়েটিভিটিতে আছে না সাংবাদিকতায় আছে, এই জন্য তাদের জন্য আলাদা পোস্ট ক্রিয়েট করে আর কি, অন্য কিছু না। কি পোস্ট ক্রিয়েট করা? ওই ছাপরি পোস্ট, এটাকে আপনি ক্রিয়েট করেছেন? ন্যাশনাল ছাপরি ক্রিয়েট না, আমার ছোট ছেলে সবসময় একটু আলতু ফালতু পোলামের রাস্তা দেখলে বা যারা মনে করেন যে আপনার এই প্রচণ্ড গরম, আপনি একটা হ্যাট পরে আছেন, একটা জ্যাকেট পরে আছেন, আর প্রচণ্ড ঘরের মধ্যে ডিম লাইট, আপনি সানগ্লাস পরে আছেন, আপনার নিজের মনে হবে যে আমি দক্ষিণ তামিল ছবির কোনো হিরো বোধ হয়, এরকম গেট আপ নিলে আমার তামিল সিনেমা মনে হবে। আসলে তো ঘরের মধ্যে সানগ্লাস পরা একটা সিনেমাই ঠিক আছে, এটা এখানে একটা প্রেস কনফারেন্সে বা সবসময় ঠিক না। তো এটা গেট আপ ড্রেস আপ মিলে আপনি যখন অসুস্থ মনে হবে যে সে আসলে সাধারণ চলাচলের বাইরে আছে, সিলেবাসে যেভাবে আমরা চলি, যে পাঞ্জাবি বললাম একটা মনে করেন, আমি চুল আছে ঝুটি বাঁধলাম ভালো লাগে, স্টাইল করেন, কিন্তু প্রকৃতির সাথে বিদ্রোহ করা যাবে না। তারা প্রকৃতির সাথে বিদ্রোহ করে তাদের গেট আপ এবং তাদের কথাবার্তা সব কিছু মিলে তাদের কোনো শ্রেণী খুঁজে পাচ্ছিলাম না, তাদের কী করা যায়। আসিফ ভাই, তখন আমার ছেলের কথা মনে হলো আর কি, যে ও এই ধরনের অসংলগ্ন চলাচল কথাবার্তা এবং যারা সমাজে নয়েজ ক্রিয়েট করে তাদেরকে ছাপরি বলে, সে আমি ওটাই বলছি, অন্য কিছু বলিনি। কিন্তু আসিফ ভাই, যারা কন্টেন্ট ক্রিয়েটর আপনি বলছেন ন্যাশনাল ছাপরি, তারা অনেকেই আবার বিভিন্ন সময়ে বেশ ভালো অবস্থানে থেকেও পজিটিভ অনেক সংবাদও তো করেছে। অবশ্যই, যখন পজিটিভ সাংবাদিকতা করেছে তখন তো আমি তাদেরকে চিনি, বিশেষ করে বেশি বলতে তাকে আমি চিনি এবং তার সাথে কথা হয়েছে। সে আমাকে বলেছে একদিন, আসিফ ভাই বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা যেন প্রত্যেকটা ম্যাচের আগে হয়, এবং আমরা ইনশাল্লাহ সেটা আলহামদুলিল্লাহ সেটা চলছে, আমরা কিন্তু খুশি। আবার ওনার সাজেশনটা আমি বিসিবিতে জানিয়েছি, ওনার কথা বলিনি, কিন্তু ওনার যে বুদ্ধিটা ছিল সেটা বিসিবিতে বলেছে আপনি সব টুর্নামেন্টে দেখবেন এখন ন্যাশনাল অ্যান্থেম বাজে, এটা তো ভালো কথা। কিন্তু যখন আপনি দায়িত্বশীল কোনো সংবাদপত্রে তিনি নাই, এখন কোনো টিভি চ্যানেলে নাই, কিন্তু তার একটা প্রভাব আছে, কারণ তিনি অতীত সাংবাদিক, তো ওটা একটা পাস্ট কার্ড বলে। সেই প্রভাবটা তো আর একদিনে তৈরি হয় নাই, মানে এটা তো সময়ের সাথে সাথেই তৈরি হয়েছে। আসিফ ভাই, সেই গ্রহণযোগ্যতার জায়গা বা দর্শক তো তাদেরকে পছন্দ করে। বলা হয় বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য, তো উনি বিদ্বান, উনি অনেক জ্ঞানী, অনেক কিছু করেছেন জানেন, কিন্তু এখন উনি খারাপ করছেন। খারাপ কিন্তু খারাপ পার্টিকুলার একজনের কথাই কি আপনি বলছেন? আমি 2-3 জনের কথা বলছি, আমি কারো কথা বলছি না, যারা ওই ক্যাটাগরিতে পড়ে তাদের কথা বলছি। এখানে আজকে হয়তো 2-3 জন আছে, ভবিষ্যতে বাড়তে পারে, আবার দেখা যায় তারা অনেক ভালো হয়ে গেল, আমার সাথে কালকে আবার বসছে চা খাইতে। আমি তো পজিটিভ মানুষ, কালকে যদি ওরা আসে বলে আমাকে আসিফ ভাই আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ওকে আবার কাজ শুরু করবো। আমরা তো ক্রিকেটের কাজ করছি, আমরা তো কোনো যুদ্ধ ঘোষণা করি না এখানে। ওনারাও ক্রিকেট করছেন, আমরাও ক্রিকেটে কাজ করছি। ওনারা একটু বেকাতারা করছেন, যেটা দরকার নেই, আর নেই এসে নয়েজ ক্রিয়েট করে ক্রিকেটকে বিরক্ত করা, ক্রিকেট সংস্কৃতিকে আক্রান্ত করা, সেটা কথা আমি বলছি। তারা যদি পজিটিভ অর্থে বসে বা তারা যদি পজিটিভ কথা বলে, আমরা তো খুশি হবো। আমরা আমাদের সমালোচনা করব, কিন্তু যৌক্তিক কথা তারা বলবে না কেন? আমি বলি না যৌক্তিক কথা বলবে না, আমি বলছি যে এই যে অস্ট্রেলিয়া ওয়ান ওয়ে টিকিট পাঠিয়ে দেওয়া, যে লোকটা বিসিবিতে আছে তাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া, এই ধরনের যে আজগুবি কথাবার্তা বলে বাংলাদেশ 21 নম্বরে চলে যাবে, বাংলাদেশ খেলতে পারবে না, এরকম একটা উত্তেজনা আছে না, যে বাংলাদেশ 21 নম্বরে চলে যাবে। বাংলাদেশ তো 2028-এ খেলতেছে ওয়ার্ল্ড কাপ, 27 ওয়ার্ল্ড কাপ খেলবে বাংলাদেশ, 3টা ভেন্যু টুর্নামেন্টের ভেন্যু হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন দেশের সিরিজ হবে, বাংলাদেশ বিভিন্ন সিরিজ খেলতে যাচ্ছে, তো সমস্যাটা কোথায়? তাদের আশঙ্কা আতঙ্ক এবং মানুষকে যে বিরক্ত করা, বিভ্রান্তমূলক তথ্য দিয়ে মানুষকে ডিপ্রাইভ করা, ক্রিকেট সম্বন্ধে ঘৃণা ছড়ানো বা ক্রিকেটের সম্বন্ধে মানুষের ধারণা বিরূপ করা, এটা তাদের অবদান এবং তাদের বাজে কাজ, এগুলি আমি সেগুলি বলছি। রাইট, আপনি একটা কথা এই আলোচনার মাঝেই বলছিলেন যে বিসিবিতে নাকি মধু ক্রিম, হ্যাঁ কি মধু কি ক্রিম, এটা একটু জানতে চাই। আমি না এত বছরও জানতে পারি নাই। আপনি পারবেন না, কারণ আপনি যেটা জানেন সেটা এই মুহূর্তে অন স্ক্রিন বলবেন না, আপনি সব জানেন, আপনি এই মুহূর্তে আপনার কাজটা আদায় করে নিচ্ছেন আমার কাছ থেকে, এটা একটা পলিসি, এটা হতে পারে। আপনি সবই জানেন,
আপনি হয়তো আমাকে ইনবক্সে করবেন বা আদার ফোনে বা বাইরে গিয়ে আলাপ করবেন, আমি এটা সরাসরি বলে ফেলি, এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট। এবং মাইনাস পয়েন্ট হচ্ছে মাইনাসটাই পছন্দ করি এক্ষেত্রে। তো আপনার কথা ছিলাম আলোচনায়, আমরা আপনি বলছেন বিসিবিতে একটা মধু আছে হ্যাঁ, এবং BCB আপনারা হচ্ছে- সেই মধুর চাকে হাত দিলে অনেকের অনেক পোল খুলে যাবে, এরকম একটা কথা। আমরা বিসিবির প্রায় একটা বড় হেভি বোর্ড, এটা অনেক ফাইন্যান্সিয়ালি বাংলাদেশের যে কোনো ফেডারেশনের চাইতে এটা অনেক রিচ এবং এটার ইন্টারন্যাশনাল এক্সপোজার খুব হাই। এখানে অনেক বাজেট আছে, অনেক ইনভেস্টমেন্টের জায়গা আছে, অনেক কাজ করার জায়গা আছে এবং অনেক চুরি করার জায়গা আছে। আমরা এই বোর্ড, আমিনুল ইসলাম বুলবুল, আমরা ওনার নেতৃত্বে আমরা আছি। সুসংগঠিতভাবে কিছু কথাবার্তা আমাদের মধ্যে হবে, এখানে হয়, সব হাউসেই হয়, কিন্তু আমরা ঐক্যবদ্ধ আছি বাংলাদেশের ক্রিকেটকে ডোর টু ডোর পৌঁছে দেওয়া, ডিসেন্ট্রালাইজ করা এবং ক্রিকেটটা যেন ক্রিকেটের জায়গায় থাকে, আমাদের সন্তানরা যেন ভবিষ্যতে ভালো ক্রিকেট পরিবেশ পায়। ভালো, যেমন আমি অনেক শহর ঘুরেছি, সেখানে আমি ক্রিকেটে কোনো ইনফ্রাস্ট্রাকচার দেখিনি, তো সেটা ডেভেলপ করার জন্য তো ঘুরতে হয়, একটু প্রপোজ করতে হয়। আমি যেমন মনে করেন কোথাও মাঠ নেই, আমি গ্রাউন্ডসে পাইলট ভাইকে বলি, পাইলট ভাই আপনার কিন্তু পঞ্চগড়ে একটু স্টেডিয়াম আছে কিন্তু ওখানে মাঠ নেই, খেলার উইকেট নেই, কুমিল্লায় এত বছর পরে ম্যাটে খেলা হচ্ছে, আমি এই অসংলগ্নতাগুলো তুলে ধরি। আমার কাজ হচ্ছে এইটা, তারপর যার যার ডিপার্টমেন্টে কাজ করবে। তো আমরা ইউনাইটেড ফর্মে কাজ করছি এবং আমরা অতীতে যে ভুলগুলি ছিল করাপশনের, সেগুলো আমরা সামনে এনে আমরা শিখছি যে আমাদের কীভাবে ফিল্টার করা যায়, আমরা কীভাবে কঠোর থাকবো, কেউ যেন, আমরা এখানে সবাই ভালো ফ্যামিলি, সব ভালো ক্যারিয়ার নিয়ে আসিফ ভাই, আমি আরেকটু ডিপে গিয়ে প্রশ্নটা করি। আপনি বোর্ডে থাকছেন, মানে আপনার কি মনে হয় যে এর পরের মানে পরের দিনগুলোতে আসিফ আকবর, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডটা থাকছে মানে এখন যে অবস্থায় আছে 25 জন ডিরেক্টর নিয়ে? কারণ যেহেতু এই নির্বাচনের বৈধতা প্রসঙ্গে আদালতে অলরেডি একটা রিট করা আছে এবং সেই মামলাটা স্থগিত করা আছে এবং স্থগিত মামলাটা যে কোনো সময় আবার পুনরুজ্জীবিত হতে পারে বা সেই মামলাটা আবার বেঁচে উঠতে পারে। আসুক, ওয়েলকাম, নো প্রবলেম। কিন্তু আপনি এই যে এসো শেষ করে আপনি বাইচে বাড়ি ফিরতে পারবেন? আমি ফিরবো, পারবো? আর বোর্ডের হায়াত তো পরের ব্যাপার, নিজের হায়াতের খবর নেই, তো যেটা যখন আসে তখন দেখা যাবে কনসিকুয়েন্স, যখন সিকুয়েন্সটা তৈরি হবে তখন দেখা যাবে। এখন এনে ভাবার কিছু না, এখন কাজের সময় আমরা কাজ করছি, বরং যে ঝামেলাগুলো বাইরে থেকে হচ্ছে সেগুলো সিটি কর্পোরেশন তো এই কাজটা করবে না, তো সিটি কর্পোরেশনের দায়িত্বটা আমি পালন করছি আর কি। আমি আমার সিটি কর্পোরেশনের ছাত্রীগুলো বিদায় করছি, একটু গার্বেজ ক্লিন করার চেষ্টা করছি এবং তাদেরকে অনুরোধ করবো তারা এগুলো ছাড়ুক, ছেড়ে আমাদের সাথে বসুক। আমি কালকে সকালে বসবো ওদের সাথে, কোনো ভাই সমস্যা নেই। আপনি সিটি কর্পোরেশনের কাজ করছেন, একই সাথে আপনি আপনার আরেকজন কলিগ এম নাজমুল ইসলামকে অর্থমন্ত্রী বানায় দিচ্ছেন। হ্যাঁ। মানে নাজমুল ভাইয়ের বিভিন্ন সময়ের বিভিন্ন স্টেটমেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিব্রত হয়েছে, তাদের স্টেটমেন্ট দিতে হয়েছে। নাজমুল ভাইকে তার জায়গা থেকে সরিয়ে, সেই পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাহলে আপনি তাকে অর্থমন্ত্রীর দায়িত্বটা দেন সরিয়ে কেন? দেওয়া হয় নাই, স্থগিত করা হয়েছিল, হ্যাঁ, মানে ওইটা এক রকমের সরিয়ে দেওয়ার মতো রকমটা এক হইতে হবে, হ্যাঁ, okay. একরকম হইতে হওয়া যাবে না। সেটা হচ্ছে আমি বাংলা ভাষায় একটু মোটামুটি লিটারেচার চর্চা করি, আমার অভ্যাস আছে। I know. তো নাজমুল ভাইয়ের ব্যাপারটা হচ্ছে উনি একটু অন্য টাইপের মানুষ, উনি পাজলড হয়ে যান, এম্বারেসড হয়ে যান হঠাৎ কোশ্চেনে। তো অর্থমন্ত্রী এম্বারাস পিপল কেমনে হবে? অর্থমন্ত্রী কিন্তু সাংবাদিক সম্মেলন করার দরকার নেই, উনি শুধু আচ্ছা। প্লেস করবে, কিন্তু ক্যামেরা ওই যে সামনে থাকি তো উনি ক্যামেরা ধরে ফেলছে, ওনাকে পাজল করে ফেলছে, উনি পাজল হয়ে গেছে এবং উনি সুস্পষ্টভাবে বলেছেন, খুব সুস্পষ্টভাবে, যে আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে এবং যখন আমার সাথে তামিমের দেখা হবে ডেফিনেটলি আমি তাকে সরি বলবো। এইটা যদি উনি বলেন, এটা বলার পর যদি আপনি জল ঘোলা করেন, তাহলে বুঝতে হবে আপনি আসলে গলাটে লোক। তাহলে আপনার জন্য ওই নাজমুল ভাই তো ভালো মানুষ, তো আমি তো আসলে মোটামুটি বলেন ছোটোবেলা থেকেই একদম বস্তি লেভেল বলেন বা আমির লেভেল, প্রেসিডেন্ট থেকে বলেন, বস্তি লেভেল বলেন, সবখানে মেশার সুযোগ আমার হয়েছে, মানুষ চেনার যোগ্যতা আমার আছে, অন্তত আমার দৃষ্টিকোণ থেকে আমি মানুষ চিনি। তো সেই অ্যাঙ্গেল থেকে নাজমুল ভাই শুধু অর্থমন্ত্রী হলে বাংলার জন্য ভালো হবে না, এটা উনি হয়তো ওই দিন অপোজ করেছেন, কিন্তু আমার তো কথা বক্তব্য থাকতে হবে না। আমি বলছি উনি চোর, আমি বলছি অর্থমন্ত্রী, আমি খারাপ কিছু বলিনি, কিন্তু আপনি নাম আরও ডাউন করার চেষ্টা করে নেই, প্রমোট করার চেষ্টা করছি, কিংবা উনি এত ভালো একটা রূপক অর্থে আমি বলেছি। এটা নিয়ে কালকে যে অর্থমন্ত্রী হয়ে যাবে আমি বললে সব কিছু, তাহলে তো আমি সব কিছু করতে পারি, সব কিছু আমার হাতে নাই। তো নাজমুল ভাই একজন অনেস্ট মানুষ, সেটাই বললাম ওনাকে, এটাও বলেছি নাজমুল ভাই আপনি যেহেতু ওনাকে অনেক ভালোবাসি আমি ট্রুলি, উনি সৎ মানুষ এবং উনি অনেক কাজ করছেন এবং আমাদেরকে খুব হেল্প করেন, আমাদের যেখানে যেখানে প্রবলেম, পানি বেশি হবে নাকি, আমাদের বাচ্চাদের কি। আসিফ ভাই, এই নাজমুল ভাইয়ের ওই সময়কার একটা মন্তব্যে উনি সোশ্যাল মিডিয়াতে এবং প্রচুর পরিমাণে সমর্থন পেয়েছেন তার সেই মন্তব্য, যেটা কিনা বাংলাদেশ ক্রিকেটের মেন স্টেক হোল্ডার হচ্ছে যারা ক্রিকেটার তাদের বিপক্ষে গিয়েছে, যে কারণে একটা দিন বিপিএল বন্ধ ছিল এবং ক্রিকেটারদের শেষ মুহূর্তে অনেক বুঝিয়ে সুঝিয়ে বিপিএলটা খেলতে পাঠানো হয়েছে, তাতে বিপিএল ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ততপক্ষে একদিনের জন্য। তার চেয়েও বড় কথা হচ্ছে আপনি একটা জায়গায় মন্তব্য করেছিলেন যে এইটার পেছনে অন্য একটা রাজনীতি আছে। আমি আপনার কাছে জানতে চাই সেই রাজনীতিটা আসলে কি? প্রথমত হচ্ছে খেলা কোনোভাবে বন্ধ হওয়া উচিত না, যত সমস্যাই হোক, এটা নিয়ে
আমাদের বোর্ড প্রেসিডেন্টও কথা বলেছেন, আমাদের অ্যাপয়েন্টেড ছিল আমাদের মিঠু ভাই, ফাহিম ভাই, সবাই এনগেজ ছিলেন, মিঠু ভাই। তো এটা নিয়ে রাতভর মিটিং হয়েছে এবং ইনফ্যাক্ট সাকিব আল হাসানও এখানে ঢুকেছে। তাকে আমি কথা হচ্ছিলাম, বললাম আচ্ছা আসিফ ভাই আমি দেখি। আমি সাকিব বলছি এই ঘটনা নিয়ে ব্যস্ত আছি সাকিব, ওই তখন তোমার লোককে বলে আমার ফোন দিই, তখন সাকিবই তো ওদের সাথে কথা বলছে। তো আমাদের ইন্টেনশন কি খেলাধুলা হওয়া। তাহলে এখন যেই অধিকার নিয়ে যেই দাবিতে খেলাটা বন্ধ হলো, তাহলে পরের দিন খেলো কেন? কেন পরের দিন খেলা কেন হলো? কোনো প্রতিশ্রুতি ছিল? তাদের সুস্পষ্ট কিছু দাবি ছিল, সেই দাবির কয়েকটা আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনেও নিয়েছিল। কিরকম দাবি সেই মেনেছে? মুহূর্তে কিরকম দাবি মেনেছে আমি শুনি একটু আপনার কাছে। নাজমুল ভাইকে ওইখান থেকে অফ করা হয়েছে, নাজমুল ভাইকে অল্প আগে সময়ের জন্যই, অল্প সময়ের জন্য করা হয়েছে। পদত্যাগ হয়েছে না, মানে তো এটা বলার জন্য আপনি কারা বলেছে? তারা কোয়াবের রেফারেন্সে বলেছে, তাই না? তো কোয়াবের আপনার কোয়াবের সংবিধান কি, ওদের মেমোরেন্ডাম কি বলে? কোয়াব বলে যে আমাদের বক্তব্য আমরা বলবো, আমাদের বক্তব্যগুলো প্লেস করবে একজন আইনজীবী, কোনো প্লেয়ার না। তো সেখানে আবার ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে এনে একটা মুখোমুখি অবস্থা তৈরি করার জন্য যারা দায়ী তাদেরকে তো অবশ্যই মানে সেই যারা দায়ী তাদের ব্যাপারে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ব্যবস্থা গ্রহণ করছে? ডিসিপ্লিনারি কমিটি কাজ করছে এখানে। এটা নিঃসন্দেহে আমাদের এটা তো শাস্তি তো পেতেই হবে। আমরা চাই না কোনো প্লেয়ারের উপর যেতে, কিন্তু প্লেয়ারদের জন্য বেসিক খেলা, এই খেলোয়াড়রা হচ্ছে আমাদের মূল স্টেক হোল্ডার। আমাদেরও মন খারাপ ওয়ার্ল্ড কাপ নিয়ে, আমাদেরও মন খারাপ, অনেকের জীবনের স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা, কিন্তু স্বপ্নের আগে দেশ যদি একটা বাজে অবস্থায় পড়ে যায়, দেশে মান-ইজ্জত থাকে না, সেখানে কোনো কিছু কোনো ভ্যালু নাই। ইন্টারিম গভর্নমেন্ট মানে হচ্ছে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে ইন্টারিম গভর্নমেন্ট, প্রথম বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ, এক বছর না যেতেই ফারুক ভাই সেখান থেকে রিমুভড। পরবর্তীতে বাংলাদেশের আরেকজন লেজেন্ডারি ক্রিকেটার, সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, যেই বোর্ডটা এখন এক্সিস্ট করে, তিনি যদি কোনো কারণে ফারুক ভাই, বুলবুল ভাই, এই দুই সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে না থাকেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আপনার পছন্দ কে এই দুজনের বাইরে? না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরকম কোনো সম্ভাবনাই নেই এখনো। আমরা বুলবুল ভাইয়ের নেতৃত্বে আছি, ওনার নেতৃত্বেই থাকবো। পরে কি অ্যারেস্ট করে সেটা পরে দেখা যাবে। না না, আমি একদম আপনার পার্সোনাল একটা মানে অপিনিয়ন জানতে চাই, এই দুইজন বাদে বাংলাদেশ না, ক্রিকেট। আমি পার্সোনালি আমি ওপেনলি তাই, আমার কোনো ব্যক্তিগত কিছু নেই, কিন্তু আমি সব কিছু বলে ফেলি। বুলবুল ভাইয়ের নেতৃত্বে আমরা আছি, এখানে থাকবো ইনশাল্লাহ। আর না থাকলে বুলবুল ভাইয়ের নেতৃত্বে চলে যেতে আমরা চলে যাবো, আসিফ ভাই, না কারা যাবে জানি না, আমি থাকবো না। না না, আমি যেটা আপনার কাছে আস্ক করছি সেটা হচ্ছে যে ধরেন বুলবুল ভাই, ফারুক ভাইরা তার আজীবন কেউ থাকতে পারবেন না ক্রিকেট বোর্ডে, 2 মেয়াদে থাকতে পারবে না। হ্যাঁ, আজীবন তো আর কেউ থাকতে পারবেন না। তাদের পরবর্তী পাইপলাইনে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে আপনি কাকে পছন্দ করবেন? কয়েকদিন দেখি, আরো চিনি কারা ভালো হবে ভবিষ্যতের জন্য। আসিফ ভাই, আপনি চিনেন না এই কথা আপনি বলবেন না, না, আমি বিশ্বাস করব। আমি তো ভাই মাঠে যাই না, আমি শুধু কাজ করি। আমার কাজ হচ্ছে কিভাবে খেলবে সারা দেশ, বাচ্চারা কিভাবে খেলবে, এটা নিয়ে ব্যস্ত থাকে। আমি কোনো প্লেয়ারের সাথে ছবি তুলতে পারি না এখন পর্যন্ত। একটা শখ হয় না, লিটনের সাথে ছবি তুলি, শান্ত সাথে ছবি তুলা হয় না। আমি আমার এই ঘুরতে থেকে প্রবলেম নিয়ে নানা রকম সমস্যা থেকে বিসিবির, আমার নিজের তো নাই, এখন বিসিবিকে ভালোবেসে ফেলছি, ওটা নিয়ে আসি। তবে আপনি যেই বারবার যেটা বলছেন বুলবুল ভাই, ফারুক ভাইয়ের পরে আমরা আসলে এখানেই আছি এখনো। পরেরটা কী হবে সেটা যখন সময় আসবে তখন বলবো ডেফিনেটলি। আপনি এক্স ক্রিকেটার, খেলেছেন, বাট আপনি আসলে সুপারস্টার গানে, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির সুপারস্টার, নট অনলি সব ইন্ডাস্ট্রি মিলাই বাংলাদেশের সেলিব্রিটি। আপনি ক্রিকেট বোর্ডে আসবেন এই কথা কবে চিন্তা করলেন? আগে তো কখনো আপনার মুখ থেকে এই ধরনের কথা শুনি নাই। না, আমি ক্রিকেট বোর্ডে পাঠানোর জন্য আমাকে অনেকে ট্রাই করা হয়েছিল, আচ্ছা, কিন্তু ওই কাউন্সিলর হিসেবে, অ্যাজ কাউন্সিলর। তো আমাকে এইবার যেটা হলো 5ই আগস্টের পরে যেটা হলো, একটা অ্যাডক কমিটি হয়েছে। তো আমি তখন আমাকে বলেছিল, আমি ডিজি সাহেবকে বললাম না, এখানে আমি তো থাকি না, কুমিল্লায়, আপনার লোকালি অ্যাডক কমিটি করে ফেলেন। আমি আর মানে ইনফ্যাক্ট নতুন কেউ আসুক, আমি তো আমার গান নিয়ে আসি, যারা কাজ করবে, যারা থাকবে তারা থাকুক, আমার দরকার নেই। তারপরবর্তীতে আমি আমেরিকা গেলাম, তখন আবার ডিজি সাহেব আমাকে ফোন দিলেন যে আপনাকে অ্যাডক কমিটিতে লাগবে। আমরা আসলে ঠিকমতো অপারেশন, আমার সিনিয়র ক্রিকেটার, এক্স ক্রিকেট যারা আছে বা জেনুইন যারা ক্রিকেট অর্গানাইজ করে কুমিল্লায়, এখন যারা সংগঠক আছেন, তাদের মধ্যে প্রতিনিধিরা আমাকে ফোন করেছেন। এমনকি তারা একজন আমেরিকাও ছিলেন, লিটন ভাই, আমার সাবেক কোচ কামালউদ্দিন ভাই লিটন। তো ওনাদের প্রেশারে বেসিক্যালি আমার কাউন্সিলর হওয়া, এবং লিটন ভাইয়ের বুদ্ধিতে ডাইরেক্টরশিপের মাথায় আসে চিন্তা আমার। কামালউদ্দিন ভাই লিটন আমেরিকায় থাকেন, উনি আমার কোচও একজন। তো তারপরে আমি প্রথম ফোন দিই মীর হেলাল ভাইকে, যেহেতু ভোটের ব্যাপার আছে, আমি কথা বললাম, কাউন্সিলরদের সাথে কথা বলা শুরু করলাম। প্রথমত বন্ধুবানের কাউন্সিলর নয়ন, যে আমার সাথে এখন আছে মেম্বার সেক্রেটারি এজ গ্রুপ ক্রিকেট টুর্নামেন্টের। তারপরে আমি আসতে সব কাউন্সিলর নাম্বার নিলাম, নাম্বার নিয়ে প্রথম ফোন দিলাম আমি আমাদের ব্যারিস্টার মীর হেলালকে। তো ব্যারিস্টার মীর হেলাল এক জেন্টলম্যান, ওনাকে আমি ফোন যখন করলাম যে ব্রাদার, আমরা তো প্রার্থী 3 জন, আমি আসিফ ভাই কোনো কথা হবে না, আমি আপনার ফোনটা পেয়ে আমি নিজে এম্বারেসড, আমরা দুজনই একই, আপনিও প্লেয়ার ছিলেন, আমিও প্লেয়ার ছিলাম,
আমরা দুজন একই মানসিকতার। আপনি বোর্ডে গেলে আমার একই মানসিকতার বলতে কি আপনারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করেন সেরকম কিছু? ও প্লেয়ার, উনি ক্রিকেটার ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো এটা আমরা তখন টেক্সট চালাচালি করছিলাম আর কি, কারণ বাংলাদেশ টাইম আমেরিকা টাইম মিলিয়ে। তো তখন হেলাল সাহেব তার প্রত্যাহার করাতে আর কোনো প্রয়োজন থাকে নাই। এটা হচ্ছে মূল ফ্যাক্ট, যেটাকে বলা হয় যে বৈধ বাবা যেমনি তারা বলুক, কিন্তু ইলেকশনের প্রার্থী 3 জন, একজন প্রত্যাহার করেছে, যেটা সাক্ষ্য আমার কাছে আছে। আর হেলাল সাহেবকে ফোন দিলেন, বলে দিবেন, এই যে জেন্টলম্যান। ও তাদের মতো সব দলের চাটামাটা করে খায় না, এরা চাটার দল না। ওরা হচ্ছেন বেসিক, ওনার বাবার সাথে রাজনীতি করেছি আমি, এবং এখন ওনার সাথে আমরা আছি। ওনার সাথে এয়ারপোর্টে দেখা হয়েছিল, দুবাই না কোথায় যাচ্ছিলেন ওয়াইফ সহ, তখন আমরা আলাপ করেছি দেশ নিয়ে। তো আমাদের ওরকম সম্পর্ক আছে, এবং আমি বিশ্বাস করেন আমি সবসময় একটি ট্রাস্ট করি। ব্যক্তি সম্পর্ক গড়ে ওঠে খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়, যেটা গড়ে ওঠে। এবং সেক্ষেত্রে আমিনুলের ব্যাপারে কিন্তু আমি কোনো কথা বলি নাই। আমি শুধু বলেছি ওটা আমার কাছে শোভন মনে হয়নি। এটা আমি তার বড় ভাই হিসেবে বলতে পারি। হয়তো উনি এখন মন্ত্রী, বাট এটা হচ্ছে একটা পদ, কিন্তু আমাদের ইন্টারনাল সম্পর্কটা যদি কত ডেপথ, সেটা আপনি আমিনুলকে জিজ্ঞেস করলেই হবে। আমি আমিনুল বলছি, কিন্তু নাম ধরে বলছি। তাকে আমি ব্রাদার বলি, এবং সে আমাকে ব্রাদার বলে। তো আমাদের সম্পর্কটা একরকম। সমস্যা হচ্ছিল ওই যে কাবাবের হাড্ডি আর সিঙ্গারের ভিতরে যে আলুটা আছে, সিঙ্গারের ভিতরে আলু ঢুকে গেলে যেটা হয়, সেটা এখন হচ্ছে। আমিনুল সাহেবকে আমি বলবো, সাবধান করব ওনার নিজের জন্য, যে এখন খুব কেয়ারফুলি চলতে হবে। অনেক চাটুকার ঢুকবে, যেগুলো ওদিন ছিল না ওনার সাথে। এই যখন সবাই বুঝলো যে আমিনুল মন্ত্রী হয়ে যাচ্ছে, বা বিএনপির একটা ভালো পদে আছে, বা ভালো পদে থাকবে, তখন কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। এই যে এখন ভাষা নিয়ে যারা প্রশ্ন করে, এই ধরনের ডাইরেক্টর যারা ঘুরে এক ভবিষ্যতের চাটনি খাওয়ার জন্য ঘুরতেছে, তো এটা এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। এই সময় ক্ষমতায় আসলে, আমি ক্ষমতা বলি না, আমি বলি সিইওশিপ, ব্যবস্থাপনা, এই সমস্ত ব্যবস্থাপনায় আসলে সবচেয়ে থেকে সাবধান হতে হবে নিজের আপন লোক এবং চাটুকারদের কাছ থেকে। তাইলে কাজ করা যাবে, নাহলে বদনামি হবে, আর বেশি কিছু হবে না। আসিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে আমার আলোচনা বা আড্ডা 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে। আপনি আমাকে কমিটমেন্ট করেন যে আপনি আমাকে 2 ঘন্টা সময় দিবেন। শিওর, অনেক কথা আমারও আছে। আমি হ্যাঁ। একটু এই সমস্ত প্রোগ্রামগুলো পোষায় না। আর আমরা 2 ঘন্টা সময় অবশ্যই স্টার প্লে আসিফ আকবরকে দিতে চাই। স্টার প্লেকে ধন্যবাদ, খুব ভালো লাগছে স্টার প্লে, নাইস। স্টার প্লের জন্য একটা বিশেষ অভিনন্দন, ভালোবাসা। এত সুন্দর স্টুডিও, স্পোর্টস কেন্দ্রিক এত অ্যারেঞ্জমেন্ট, এটা আসলে অবিশ্বাস্য। থ্যাংক ইউ, স্টার প্লেকে ধন্যবাদ। স্টার প্লের সঙ্গে থাকবেন, কম্পেন করে যাই একটু। থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।